নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে ইরান ও ইসরায়েলের সরাসরি সামরিক সংঘাতে। ইসরায়েলের ব্যাপক হামলার জবাবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপে চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে পরিস্থিতি। ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো অভিযানের পর নিরাপত্তা সংকট গভীরতর হয়েছে মধ্যপ্রাচ্যে। চলমান পারমাণবিক আলোচনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে বিরোধের মধ্যে সংঘাত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন তৈরি করেছে অনিশ্চয়তা। শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এর জবাবে তৎক্ষণাৎ পাল্টা আঘাত হানে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে দাবি, প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে প্রায় 400টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিতেও ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এতে নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চলে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় এবং ইরানের আণবিক শক্তি সংস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হামলার পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে। ইসরায়েল তাদের নতুন সামরিক অভিযানের নাম দিয়েছে সিংহের গর্জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক পদক্ষেপ। এদিকে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এই পদক্ষেপের লক্ষ্য যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস এবং তাদের ব্যালিস্টিক কর্মসূচি নিষ্ক্রিয় করার প্রচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি। The United States military is undertaking a massive and ongoing operation to prevent this very wicked, radical dictatorship from threatening America and our core national security interests. We are going to destroy their missiles and raise their missile industry to the ground. It will be totally, again, obliterated. We're going to annihilate their navy. We're going to ensure that the region's terrorist proxies can no longer destabilize the region or the world and attack our forces, and no longer use their IEDs or roadside bombs, as they are sometimes called, to so gravely wound the nation. And there is no military on earth even close to its power, strength, or sophistication. My administration has taken every possible step to minimize the risk to U.S. personnel in the region. Even so, and I do not make this statement lightly, the Iranian regime seeks to kill. The lives of courageous American heroes may be lost, and we may have casualties. That often happens in war. But we're doing this not for now, we're doing this for the future. এর আগে তার নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ত্যাগের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক চুক্তি সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপটেই এই সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। আলোচনায় সবচেয়ে বড় অচলাবস্থা সৃষ্টি করেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। এই বিষয়টি তাদের লাল রেখা এবং এই নিয়ে কোনো আপোষ সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছে তেহরান। ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের মৌলিক প্রতিরক্ষামূলক সক্ষমতার অংশ বলে জানিয়েছে ইরান। 2025 সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দেশের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছে ইরান। এই পাল্টাপাল্টি হামলার ফলে পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতের আশঙ্কা জোরদার হয়েছে মধ্যপ্রাচ্যে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। যদি দ্রুত উত্তেজনা প্রশমিত না হয়, তবে তা বৈশ্বিক জ্বালানি বাজার ও ভূ রাজনৈতিক স্থিতিশীলতার উপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞান বইয়ে বিচার বিভাগ নিয়ে বিতর্কিত মন্তব্য প্রকাশকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। বিষয়টি ঘোষণা করে এবং ত্রিপুরা সহ সমস্ত রাজ্য সরকারকে অবিলম্বে বাজার ও বিদ্যালয় থেকে সংশ্লিষ্ট কপিগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে 11 মার্চের মধ্যে রাজ্যগুলিকে হলফনামা দাখিলের নির্দেশ দিয়ে নির্দেশ অমান্য হলে দায় এড়ানো যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে আদালত।
অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞান বইয়ে বিচার বিভাগ নিয়ে বিতর্কিত অংশ প্রকাশের চিরে বইটি অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সংশ্লিষ্ট বইয়ের সফট কপি ও হার্ড কপি বিদ্যালয়, মজুদ ঘর এবং খোলা বাজার সব জায়গা থেকেই দ্রুত জব্দ করতে হবে বলে সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ পাঠিয়েছে শীর্ষ আদালত। ত্রিপুরায় এই মর্মে নোটিশ পৌঁছেছে শিক্ষা দপ্তরের কাছেও। আদালতের নির্দেশ যথাযথভাবে কার্যকর না হলে তার দায় বর্তাবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটির অধিকর্তা এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রিন্সিপালদের ওপর। পাশাপাশি বিতর্কিত বইটির পুনর্মুদ্রণ যাতে না হয় সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্য সরকারকে। মামলার পরবর্তী শুনানি আগামী 11 মার্চ। তার আগে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে কতটা বাস্তবায়িত হয়েছে আদালতের নির্দেশ। বিতর্কের সূত্রপাত হয় অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞান বইয়ের আমাদের সমাজে বিচার ব্যবস্থার ভূমিকা অধ্যায়ে বিচার বিভাগের দুর্নীতি শীর্ষক একটি অংশ অন্তর্ভুক্ত করার পর থেকে। সেখানে বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরে দুর্নীতি রয়েছে এবং বিপুল সংখ্যক মামলার জটের জন্য দায়ী করা হয়েছে বিচার বিভাগের ঢিলেমিকে। বিষয়টি আদালতের নজরে আসার পরেই প্রবল অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। এনসিইআরটির বিরুদ্ধে দাখিল হয় আদালত অবমাননার অভিযোগ। এরপরেই বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং বিকৃত কপিগুলোও বাজেয়াপ্তের নির্দেশ জারি করে দেশের সর্বোচ্চ আদালত। অথচ অধ্যায় লেখার আগে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছিল এবং তাতে একজন আইনজীবীও ছিলেন। তবে আইন জগতের সঙ্গে যুক্ত কারো দ্বারা বইটির আনুষ্ঠানিক রিভিউ করানো হয়নি বলে সাফাই গিয়েছে এনসিইআরটি। পাঠ্য বই প্রণয়নের ক্ষেত্রে বিচার বিভাগ বা আইনজীবীদের সঙ্গে বাধ্যতামূলক পরামর্শের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে আদালতের পর্যবেক্ষণ অনুসারে বিচার ব্যবস্থাকে কালিমা লিপ্ত করার উদ্দেশ্যে এটি পরিকল্পিত পদক্ষেপ কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এনসিইআরটি। এদিকে বিতর্কিত অধ্যায় রচনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এখন নজর 11 মার্চের সর্বোচ্চ আদালতের শুনানির দিকে, যেখানে রাজ্য সরকারগুলির হলফনামা ও পরবর্তী আইনি অবস্থানেই স্পষ্ট হবে কোন পথে গড়ায় এই বিতর্ক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দ্রুত বাড়তে থাকা সার্ভাইকেল অর্থাৎ জরায়ুর ক্যান্সারের প্রকোপ রুখতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শুরু হলো 3 মাস ব্যাপী এইচপিভি টিকাকরণ অভিযান। শনিবার রাজস্থানের আজমের থেকে জাতীয় কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ত্রিপুরায়ও আইজিএম হাসপাতালে রাজ্যভিত্তিক এই কর্মসূচির সূচনা হয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। 14 বছর ঊর্ধ্ব কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করে ভবিষ্যতে জরায়ু মুখের ক্যান্সারের ঝুঁকি কমানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। দেশে ক্রমবর্ধমান সার্ভাইকেল ক্যান্সারের প্রকোপ রোধে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শনিবার আজমের শহর থেকে জাতীয় স্তরে এইচপিভি টিকাকরণ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে ত্রিপুরায় রাজ্যভিত্তিক কর্মসূচির উদ্বোধন হয় আইজিএম হাসপাতালে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার থেকে শুরু হওয়া এই টিকাকরণ অভিযান চলবে টানা 3 মাস ধরে। জরায়ু মুখের ক্যান্সারের প্রধান কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি সংক্রমণ। চিকিৎসকদের মতে নির্দিষ্ট বয়সে এইচপিভি টিকা গ্রহণ করলে ভবিষ্যতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব উল্লেখযোগ্যভাবে। সেই লক্ষ্যেই 14 বছর পূর্ণ হলে 15 বছর পূর্ণ হয়নি এমন কিশোরীদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই অভিযানে। অনুরূপভাবে আজকেও যে ভ্যাকসিন, যেটা আমাদের আইসিএমআর দ্বারা আমাদের হেলথ, যেটা আমাদের স্বাস্থ্য পরিষেবা, এখানে আমাদের রোবোটিক সার্জারি থেকে শুরু করে ইন্ডিয়াতে এখন অনেক বড় বড় চিকিৎসার পরিষেবা আমরা দেখতে পাই। আমাদের প্রধানমন্ত্রী আরোগ্য মন্দির এইগুলিকে ডেভেলপ করা, প্রত্যেক জেলা হাসপাতালে সেখানে আপনার ট্রমা সেন্টার নির্মাণ করা। এবার বাজেটেও যদি আমরা দেখি, এই বাজেটেও এবার হেলথ স্বাস্থ্য ক্ষেত্রে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের বাজেটে সেটা আরো বেশি প্রভিশন রাখা হয়েছে। তো আজকেও মাননীয় প্রধানমন্ত্রী যে সার্ভাইকাল ক্যান্সারের উপর যে ভ্যাকসিন, সেটা যে আমাদের দেশীয় টেকনোলজিতে যেটা তৈরি করা হয়েছে, সেটার আজকে উনি সেটা শুভ আরম্ভ করবে। প্রায় 17,500 কিশোরী এই কর্মসূচির আওতায় টিকা পাবে রাজ্যে। রাজ্যের সমস্ত রুটিন ইমিউনাইজেশন সেশনে দেওয়া হবে টিকা। এর মধ্যে রয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি হাসপাতাল, আইজিএম হাসপাতাল, ত্রিপুরা মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, মহকুমা ও জেলা হাসপাতালে। টিকাকরণ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও সুসংগঠিত করতে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে চালু হওয়া ইউনিভার্সাল ইমিউনাইজেশন উইং বা
উইন ডিজিটাল প্ল্যাটফর্মে নথিভুক্ত করা হবে সমস্ত তথ্য। এর মাধ্যমে সম্ভব হবে টিকাদান সংক্রান্ত তথ্য অনলাইনে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা। বিশেষজ্ঞদের মতে টিকাকরণের পাশাপাশি নিয়মিত স্ক্রিনিং ও জনসচেতনতা বৃদ্ধি সমানভাবে জরুরি। সরকারের এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে দেশে সার্ভাইকাল ক্যান্সারের হার উল্লেখযোগ্যভাবে কমবে, এমনটাই প্রত্যাশা চিকিৎসক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি এবং প্রাণনাশের মতো ইঙ্গিতের কারণ বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেববর্মা। বিধায়কের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবিতে ঊনকোটি মিডিয়া ফোরামের উদ্যোগে 3 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালিত হয় কৈলাসহরে। গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধ বার্তা দেন অংশগ্রহণকারী সাংবাদিকরা। এই 2 বিধায়কের বিরুদ্ধে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। রাজ্যের 2 বরিষ্ঠ সাংবাদিক শানিত দেবরায় এবং প্রণব সরকারের বিরুদ্ধে বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেববর্মার প্রকাশ্যে প্রাণনাশের হুমকি এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর অবমাননার বিরুদ্ধে কৈলাসহরে গণ অবস্থান কর্মসূচি পালন করল সাংবাদিকরা। এই 2 বিধায়কের গ্রেপ্তারের দাবিতে ঊনকোটি মিডিয়া ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হল 3 ঘন্টার শান্তিপূর্ণ গণ অবস্থান কর্মসূচি। বিজেপি বিধায়ক রামপ্রসাদ পাল এবং তিগ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবিতে কৈলাসহর পুর পরিষদের প্রবেশদ্বারে এই কর্মসূচির আয়োজন করা হয় শনিবার। দুপুর 2টা থেকে শুরু হওয়া গণ অবস্থানে অংশগ্রহণ করেন ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলার বহু সাংবাদিক। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শানিত দেবরায়, প্রণব সরকার, বিশ্বেন্দু ভট্টাচার্য, সেবক ভট্টাচার্য সহ আগরতলা থেকে আগত একাধিক সাংবাদিক প্রতিনিধি। এই গণ অবস্থান কেবল 2 বিধায়কের গ্রেপ্তারের দাবিতে সীমাবদ্ধ নয়, এটি গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার রক্ষার লড়াই। সাংবাদিকদের কণ্ঠ রোধের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য এদিন আহ্বান রেখেছেন বরিষ্ঠ সাংবাদিক শানিত দেবরায়। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার। এরা যেখানে ফেল করবে বা এরা যদি কোনো অপরাধ করে, এরা রাজ্য চালাবে, দেশ চালাবে, এদের বিরুদ্ধে নালিশ করা যাবে জুডিশিয়ারি, মানে আদালত, বিচারপতিরা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, দায়রা কোর্ট। লেজিসলেচারকে সাহায্য করবে এক্সিকিউটিভ, ব্যুরোক্রেটস। আর সংবাদ মাধ্যম হচ্ছে ওয়াচ ডগ। আমরা এই 3টি মাধ্যমের মধ্যেই লেজিসলেচার, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, এই 3টি মাধ্যম কোথায় ফেল করছে, জনগণকে তার মতো করে যখনই কোথাও তারা সুযোগ সুবিধা দিতে পারছে না, তারা ফেল করছে, আমরা তখন সরব হব। আপনার বাড়িতে 5 জন মানুষ, এর মধ্যে একজন যদি 4 জনের খাবার খেয়ে নেয়, সবার তো উপোস করতে হবে। আমরা শুধু এই কথাটা বলেছি যে কোত্থেকে পাচ্ছেন এত টাকা, কোত্থেকে আসছে এত অর্থ, আপনি জবাব দিন, বলুন আমার এইরকম ব্যবসা, আমরা তো দেখি যে আপনার কোনো ব্যবসা। আপনি এটা দেখান যে এই তো আমার পাসপোর্ট রয়েছে, 2টো না, আমার একটাই পাসপোর্ট আছে, হয়ে গেল সমস্যার সমাধান। আমরা পরদিন টেলিকাস্ট করবো অথবা খবরে লিখবো যে আমাদের যে সংবাদদাতা যে সংবাদটা দিয়েছিল সেটার কোথাও আমাদের পর্যবেক্ষণে ভুল ছিল, একটা ভুল খবর সেখানে দিয়েছে। আপনি সেটা না করে আপনি মানুষ জড়ো করে মাফিয়ার মতো হুমকি দিচ্ছেন এমনি একটি পদে বসে, এটা অত্যন্ত লজ্জার। এই লজ্জা গণতন্ত্রের। এবং আমরা আজকে যেটা করছি, আমার কৈলাস শহরের ঐতিহাসিক একটি স্থান এই কৈলাস শহর। বহু কারণে কৈলাস শহরের খ্যাতি রয়ে গেছে। আমরা এই শহরের জনগণের কাছে একটা কথা বলতে চাই, আপনারা পলিটিক্যালি কনসাস, রাজনৈতিকভাবে সচেতন, যে চারটি স্তম্ভ মানুষের জন্য কথা বলছে, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনারা অনুধাবন করুন, যেই মুহূর্তে সংবাদ মাধ্যম দুর্বল হয়ে যাবে, এই ধরনের রামপ্রসাদ বাবু, এই ধরনের রঞ্জিত বাবুর সংখ্যা আরো 1000 গুণে বেড়ে যাবে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের। এই কয়েকটি কথা আপনাদের সামনে বলার জন্য আমরা ছুটে এসেছি আমার ভাইদের। গণ অবস্থান মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের ওপর আক্রমণ কিংবা গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করার যে কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।
আইনের চোখে সকলেই সমান। দলমত নির্বিশেষে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে বলে সতর্ক করেন বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার। যখন যেখানে সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, যেভাবে আক্রান্ত হয়েছে, আমরা কিন্তু সাথে সাথে ছুটে যাই। শুধু ছুটে যাই না, আমরা গ্রেফতার করতে বাধ্য করি। আপনারা জানেন যে আপনারা একটা স্লোগান দিয়েছেন আমরা আসার পরে, যে আমার আর সানির গ্রেপ্তারের নিরাপত্তার দাবিতে। না, এটা ভুল স্লোগান দেবেন না আপনারা, কারণ আমরা নিরাপত্তা চাই না। আমরা সাংবাদিকতার কাজ করতে এসেছি, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করব। এখানে যদি কেউ মনে করে থাকে যে আমি মাসুল দেখিয়ে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, লাইভ করে আমাদেরকে কোনোভাবে ভয় দেখানো যাবে, এটা ভুল ধারণা। কারণ সাংবাদিকদের অতীত ইতিহাস, ত্রিপুরার অতীত ইতিহাস যারা জানে না, তারা ওদের এরকম করছে। কারণ ত্রিপুরা রাজ্যের সেবকবাবু খুব সুন্দর করে বর্ণনা দিচ্ছিল যে দুজন সাংবাদিক হত্যার পরে, আমি জানি না আপনারা গণঅবস্থান এই জেলাতে করছিলেন কিনা, কিন্তু আমরা সেদিন আগরতলা থেকে আন্দোলনকে আমরা দিল্লি পর্যন্ত নিয়ে গেছিলাম। আমরা দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছি, মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছি, আমরা দিল্লির রাষ্ট্রপতি বিক্ষোভ দেখিয়েছি। আমাদের সেই ক্ষমতা, আমাদের সেই সাহস, আমাদের সেই ক্যাপাসিটি আমরা রাখি। কারণ অন্যায়ের সাথে আমরা প্রতিবাদ করি না, অন্যায়ের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। অন্যায় যেখানে হবে সেখানে আমরা প্রতিবাদ করবই। বিধায়করা নিজেদের মর্যাদা ভুলে এইভাবে প্রকাশ্যে বরিষ্ঠ সাংবাদিকদের হুমকি এবং তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু করার বিষয়টি কোনোভাবে সহজভাবে নিচ্ছে না সাধারণ মানুষ বলে এদিনের গণধর্ণা মঞ্চে উল্লেখ করেন বরিষ্ঠ সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য। সাংবাদিকরা যে আদর্শ নিয়ে এখানে সাংবাদিকতা এসছেন, তাদের একটাই আদর্শ, সেটা হচ্ছে জনগণের কথা, জনগণের দুঃখ দুর্দশা, সরকারের ভালো কাজ যেমন মানুষের কাছে পৌঁছে দেবেন, ঠিক তেমনি সরকার বা প্রশাসনের যদি কোনো দুর্বল দিক থাকে এবং সেটা যদি জনগণ বা সমাজের জন্য ক্ষতিকারক হয়, সেই বিষয়গুলো তুলে ধরা। কিন্তু আমাদের নিয়ে ভুল বোঝাবুঝি এবং আমাদের মধ্যে দলাদলি করার যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আসল প্রসঙ্গে আসি। আমরা যে দুটো দাবিকে সামনে নিয়ে আজকে আপনাদের সামনে আমরা এসেছি, আমরা আপনাদের সমর্থন চাইছি। কৈলাসহরবাসী, ঊনকোটি জেলার নাগরিক, আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন, যে বিধায়ককে আমরা নির্বাচন করে পাঠিয়েছি, নির্বাচিত করেছি, উনি যদি রাজপথে দাঁড়িয়ে কোন একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে স্লোগান তোলেন, তাহলে ব্যাপারটা আপনাদের মনে এরকম লাগবে। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আপনারা মনে রাখবেন, এই ত্রিপুরা রাজ্য বা ভারতবর্ষ কালকে ত্রিপুরাকে আপনারা কার চোখে দেখবেন? এই কয়েকজন সাংবাদিকের চোখে। অতএব সাংবাদিকদের যে দক্ষতা এবং তাদের যে তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি এবং তাদের যে বিচক্ষণতা, এটাকে আপনারা আন্ডার এস্টিমেট করবেন না। কারণ কালকে ত্রিপুরা কি হবে, আজকে কি হয়েছে এবং আগামীকালকে কি হবে, কিভাবে আপনাদেরকে দেখাবো, সেটা এই কয়েকজন সাংবাদিক করে দেন। আপনাদের এই কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আপনি আইনসভায় দাঁড়িয়ে কথা বলবেন, আপনি মঞ্চে ভাষণ দেবেন, কিন্তু আপনার ভাষণটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কাজটি করেন, এরা সাংবাদিক বন্ধুরাই করেন। কিন্তু আপনি যদি রাজপথে দাঁড়িয়ে কোনো একজন সম্পাদককে লক্ষ্য করে কটূক্তি করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন এবং আপনি যদি দলবল নিয়ে আক্রমণের চেষ্টা করেন, আমি খুব বিনম্রভাবে বলতে চাই, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই কর্মসূচি চলাকালীন বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। 3 ঘন্টা শান্তিপূর্ণভাবে গণঅবস্থান পালনের পর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা। বাহুবলী 2 বিধায়কের প্রকাশ্য প্রাণনাশের মতো হুমকির বিরুদ্ধে সাংবাদিক সমাজের এই প্রতিবাদী অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাধারণ জনমানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে আগরতলা শহরে সরকারি জমি দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ফের কড়া অবস্থান নিল আগরতলা পুর নিগম। জ্যাকসন গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বেআইনি দখলদারদের স্ব-উদ্যোগে স্থান খালি করার আহ্বান জানান মেয়র দীপক মজুমদার। শহরের শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বছরব্যাপী অভিযান চলবে বলে জানিয়েছেন মেয়র। আগরতলা শহরে ফের বেআইনি দখলদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আগরতলা পুর নিগম। সরকারি জমি দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ব্যবসায়ীদের স্ব-উদ্যোগে স্থান খালি করার আহ্বান জানিয়েছেন নিগমের মেয়র দীপক মজুমদার। শহরের শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে কোনোভাবেই বেআইনি দখলদারদের বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন মেয়র। শনিবার জ্যাকসন গেট সংলগ্ন এলাকা পরিদর্শন করেন মেয়র। দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী সরকারি জায়গা দখল করে দোকান পরিচালনা করে আসছেন। এ বিষয়ে আগে সংশ্লিষ্ট দোকানদারদের নোটিশ ইস্যু করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু অনেকেই সেই নির্দেশ অমান্য করেছেন। ফলে পুর নিগম বাধ্য হয়ে দখলমুক্ত করার অভিযান শুরু করেছে। যেসব দোকান এখনো সরানো হয়নি সেগুলিকে ভেঙে ফেলার কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। এই জায়গাটা আগেও এটা সংলগ্ন জায়গাটা দখল করা ছিল সরকারি জায়গা, সেটা আমরা মুক্ত করেছিলাম 2019-এর দিকে। এর পরবর্তী সময় এই জায়গাটাও যেটা আমাদের একটা পরিকল্পনা আছে, যেখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা, দ্বিতীয়ত এটা একটা প্রজেক্টের মধ্যে আনা, যাতে এখানে যারা ব্যবসায়ীরা ছিলেন তাদেরকে স্থায়ীভাবে এখানে জায়গা দেওয়া হবে, পাশাপাশি অন্যান্য বেকারদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তো এটা সরকারিভাবে একটা বড় পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রায় সবটা মিলে 1200 স্কোয়ার ফিটের মতো হবে জায়গা টোটালি সবটা এটা মিলে। এটা যেহেতু এখানে এমনিতে জ্যাকসন গেট করা হবে, তা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা সেদিন ভূমি পুজো হয়েছিল। তো মূলত এখানে জ্যাকসন গেটটা হবে, যেহেতু এখানে জ্যাকসন গেটের একটা পার্ট ওই জায়গায় পড়বে, এটা সরানো প্রয়োজন ছিল। এবং পাশাপাশি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করার ফলে এখানে একটা যানজট তৈরি হয়। তা আমরা ভেবেছি না, এগুলো সমস্ত শহরে আমরা কিছুদিনের মধ্যে পশ্চিমের দিকে যেটা নেতাজি চৌমুহনী যে বাদিকে দোকান, সেগুলিকেও আমরা সরানোর নোটিশ দিয়েছি। তো এগুলিকে সরিয়ে দেওয়া হবে। আগরতলা শহরে যেখানে যানজট তৈরি হয় বা মানুষের স্বাভাবিক চলাচল অসুবিধা হয়, সেই সব ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা রিকোয়েস্ট করেছি, যারা কথা শুনছে তাদেরকে বিকল্প জায়গা দিচ্ছি। আর যারা আমাদের কথা বা আমাদের সরকারি সিদ্ধান্ত মানছেন না, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্ররোচনা তারা বা অনেক সময় কোর্টেও যাচ্ছেন, কোর্টের থেকে এখানে অনেক ব্যবসায়ী কোর্টে গিয়েছিলাম, তারা কোর্ট অবশ্য বলেছে না পৌর নিগমের যে সিদ্ধান্ত এটা সঠিক, এবং আমরা তাদেরকে বিকল্প ব্যবস্থা করার এখানে টেম্পোরারি দেওয়া হচ্ছে। তো তাদেরকে পরবর্তী সময় প্রজেক্ট এখানে অন্তর্ভুক্ত করা হবে। ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান কেবল সাময়িক নয়, বরং বছরব্যাপী চলবে। রাত 11টার পর রাস্তার উপর কোনো দোকান বা সামগ্রী রাখা হলে তা অবিলম্বে সরিয়ে নেওয়া হবে। তবে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। সার্বিকভাবে আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত করা এবং মানুষ যাতে ফুটপাত দিয়ে মানুষ হাঁটতে পারে, রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে সেই ব্যবস্থা করা, এবং বিশেষ করে যারা বেআইনিভাবে ফুটপাত দখল করে বা রাস্তা দখল করে ব্যবসা করছেন বা কিংবা কাভার ড্রেনের ওপর গাড়ি রাখছেন, তাদেরকে আমরা আগে নোটিশ করেছি। আজকেও আপনাদের মাধ্যমে অনুরোধ করবো তারা যে সরিয়ে নেয়। আমাদের পৌর নিগম থেকে আমাদের সরকারের ব্যবস্থাপনায় আমাদের ট্রাফিক দপ্তর এবং অন্যান্য আরক্ষা দপ্তরের সহযোগিতায় আমরা এই কাজটা করছি। এটা ধারাবাহিক চলবে এবং সমস্ত ব্যবসায়ীকে বলবো যারা অনৈতিকভাবে রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদেরকে সরে যেতে আমরা কিন্তু সরিয়ে দিয়েছি। এটা ধারাবাহিক থাকবে, এরকম না যে আজকে সরানো হলো কালকে আবার বসে যাবে, এই বিষয় না। এটা ধারাবাহিকভাবে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। এখন সারা বছরব্যাপী এই অভিযান থাকবে, কাজেই যাতে ব্যবসায়ীরা নিজেরাই সরে যান সেদিকে আমি অনুরোধ রাখছি। নির্দিষ্ট ভেন্ডিং জোনে স্থানান্তরের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে নিয়ম মেনে ব্যবসা চালিয়ে যেতে পারেন সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র। পৌর নিগমের এই পদক্ষেপে একদিকে যেমন শহরকে দখলমুক্ত করার বার্তা স্পষ্ট হয়েছে, তেমনি ভবিষ্যতে বেআইনি দখলদারির বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের দিচ্ছে ইঙ্গিত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ন্যাশনাল সায়েন্স ডে উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে রাজ্য সরকারের একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।
ছাত্রছাত্রীদের গবেষণায় আর্থিক সহায়তা, প্রযুক্তি নির্ভর সংস্থা আনা এবং উদ্ভাবনের বাণিজ্যিকীকরণের মাধ্যমে বিজ্ঞানকে বাস্তবমুখী করার উপর গুরুত্ব আরোপ করেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী। ন্যাশনাল সায়েন্স ডে অর্থাৎ জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আগরতলার প্রেক্ষাভবনে আয়োজিত এক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন দিশার কথা তুলে ধরলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তার প্রসার এবং গবেষণাকে বাস্তবমুখী করার উপর আরোপ করা হয় বিশেষ গুরুত্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে রাজ্য সরকার একটি সুসংহত দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করতে চলেছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রী ও নবীন গবেষকদের জন্য তৈরি হবে নতুন সম্ভাবনার ক্ষেত্র। গবেষণা কার্যক্রমে উৎসাহ যোগাতে আর্থিক সহায়তা প্রদানের কথাও ঘোষণা করেন তিনি। কোনো ছাত্রছাত্রী বা গবেষকের কাছে যদি নতুন ও কার্যকরী বৈজ্ঞানিক আইডিয়া থাকে তবে তারা সরাসরি বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সরকার সেই ধারণাগুলিকে যাচাই বাছাই করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ত্রিপুরা স্টেটের একটা পলিসি হবে যাতে করে ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরা বা এটাকে নিয়ে যারা কাজ করছেন সহজে তারা ফান্ডিংটা পেতে পারে, রিসার্চ করতে পারে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ গুলো আনতে পারে এখানে, এগুলোর ব্যবস্থার জন্য এই পলিসি হবে। সো আমি সবাইকে বলবো যে প্লিজ কাম টু আওয়ার ডিপার্টমেন্ট ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া, ইফ ইউ নিড এনি হেল্প ফ্রম আস। অবশ্যই আমরা এই সমস্ত চিন্তা চেতনা যারা বিজ্ঞানকে নিয়ে কাজ করবে আমরা হেল্প করব। উইল নট কিপ ইনোভেশন লকড ইন ফাইলস। এটা আমরা অনেক আগেই আমাদের রিভিউ মিটিং গুলোতে আমরা বলি, উইল নট কিপ রিসার্চ ট্র্যাপড ইন রিপোর্টস। এটাও করব, যদি সত্যিকারই কেউ করে থাকে উইল ডেফিনেটলি এনকারেজ দেম। বৈজ্ঞানিক গবেষণা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকলে তার প্রকৃত মূল্যায়ন হয় না। গবেষণার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ এবং সমাজের বাস্তব সমস্যার সমাধান। তাই উদ্ভাবনকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজ্য সরকারের দায়িত্ব থাকবে গবেষণার ফলাফলগুলিকে সঠিকভাবে বাণিজ্যিকীকরণ করা, যাতে উদ্ভাবন শুধু ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না থেকে শিল্পক্ষেত্রে এবং সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। এর মাধ্যমে একদিকে যেমন রাজ্যের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হবে, তেমনি বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারা সমাজের মূল স্রোতে আরো শক্ত ভিত্তিক পাবে বলে উল্লেখ করেন তিনি। রিসার্চ পেপার গুলো করছি, ম্যাডাম যে পাবলিশটা করছেন বা করবেন, আর don't keep it only in the paper form. এই পেপারটা পেপার টু পিপল, পেপার থেকে জনগণের মানুষের কল্যাণে এটা যেন ব্যবহার। এমন ইন্ডিয়াতে অনেক রিসার্চ, আই এম টেলিং ইউ, এটা ইনডোরে শুয়ে আছে, nobody inquired about that. Our focus should be as a department to dig out all this. যারা এই সমস্ত কাজ করেছে এটাকে মার্কেটের সাথে লিঙ্ক করা। বলুন তো, যদি এসি মেশিনটা যখন তৈরি হয় নিশ্চয়ই কোনো না কোনো ব্রিলিয়ান্ট বিজ্ঞানী এটা করেছে, আমি জানি না ওনার নাম কি। যদি এইটাকে ব্লু স্টার और क्या क्या कंपनी है मैंने ভোল্টাস, এই সমস্ত কোম্পানিরা এই টেকনোলজিকে নিয়ে যদি ম্যানুফ্যাকচারিং না করতো, ইউ ফিল উই কুড ইউজ দিস। তো দি ফোকাস শুড বি পেপার টু পিপল। জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে প্রেক্ষাভবনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী অনিমেষ দেববর্মা যে বার্তা দিলেন তা রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি নীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। এক্ষেত্রে স্পষ্ট হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক গবেষণা, ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা, প্রস্তুতকারক সংস্থা আনা এবং গবেষণার বাণিজ্যিকীকরণ, এই চারটি স্তম্ভে দাঁড়িয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা। তবে নীতিগত অঙ্গীকারকে ফলপ্রসূ করতে হলে প্রয়োজন সুস্পষ্ট রোডম্যাপ, পর্যাপ্ত অর্থ বরাদ্দ, দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো।
সার্বিকভাবে বলা যায়, ঘোষণাগুলো বাস্তবায়নের নিরিখে সফল হলে তা শুধু গবেষণা ক্ষেত্রেই নয়, রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে ফেলতে পারে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন্ধন ব্যাংকের ঋণ হিসাব নিয়ে অসঙ্গতি, অতিরিক্ত অর্থ আদায়ে উঠে এলো অভিযোগ। নিয়মিত কিস্তি পরিশোধের পরেও হলিডে ইন্টারেস্টের নামে বাড়তি টাকা দাবি ও প্রথম কিস্তির অর্থ ব্যাংকের হিসাবে না দেখানো বন্ধন ব্যাংকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহক। দরিদ্র গ্রাহকদের সঙ্গে আর্থিক লেনদেনে অসঙ্গতি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ নতুন করে সামনে এলো বন্ধন ব্যাংকের বিরুদ্ধে। বিশ্রামগঞ্জ থানার দক্ষিণ চরিলা মেত্তামোড়া এলাকায় এক দিন মজুর পরিবারের অভিযোগকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগকারী সুদীপ সরকার ও তাঁর স্ত্রী বুলটি কর সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উগড়ে দেন এক রাশক্ষোভ। সুদীপ বাবুর মা অনিতা সরকার 2024 সালে 7 নভেম্বর চরিলাম শাখা থেকে 1 লক্ষ টাকার ঋণ গ্রহণ করেন। শর্ত ছিল প্রতি সপ্তাহে 1280 টাকা করে মোট 96টি কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। পরিবারটির দাবি, ইতিমধ্যে 81টি কিস্তি নিয়মিত জমা দিয়েছেন, কখনো অনলাইনে কখনো নগদে। সমস্ত রসিদ ও নথিপত্র তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানিয়েছেন তারা। ঋণের প্রথম কিস্তির 1280 টাকা ব্যাংকের এক কর্মী বাড়িতে এসে সংগ্রহ করে ঋণ বইয়ে এন্ট্রি করেন, কিন্তু পরবর্তীতে ব্যাংকের হিসাবপত্রে সেই অর্থের কোনো উল্লেখ পাওয়া যায়নি। সম্প্রতি বাকি কিস্তিগুলো একসঙ্গে মিটিয়ে ঋণ শোধ করার উদ্দেশ্যে চলতি মাসের 20 তারিখে তারা চরিলাম শাখায় গেলে ব্যাংকের হিসেবে ধরা পড়ে বড় অমিল। পরিবারের দাবি, তাদের হিসেবে ঋণ পরিশোধে বাকি ছিল 19,200 টাকা, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ 22,200 টাকা দাবি করে, অর্থাৎ প্রায় 3,000 টাকা বেশি। অতিরিক্ত অর্থ কেন নেওয়া হচ্ছে জানতে চাইলে হলিডে ইন্টারেস্টের কথা জানানো হয় বন্ধন ব্যাংকের তরফ থেকে। তবে এমন কোনো অতিরিক্ত সুদের বিষয়ে ঋণ গ্রহণের সময় তাদের জানানো হয়নি বলে দাবি করে পরিবার। তোমরা বন্ধন ব্যাংকে? আমার শাশুড়ির নামে একটা লোন আসলো বন্ধন ব্যাংকে, গেছে 2 বছর আগে লোনটা লইছি 1 লাখ টাকা লইছি, যে 1280 টাকা করে আমরা কিস্তি চালাইতাম। প্রত্যেকটি কিস্তি আমরা হলিডেও চালাই গেছি, কোনোটা মিস দিছি না, অনলাইনেও দিছি প্লাস ক্যাশেও আমরা দেয়া গেছি। কিন্তু আমরা শেষে 81টা কিস্তি চালাইছি, চালাই বাকি 15টা কিস্তি আছে, 96টা কিস্তি থেকে আমরা গেছি ক্লোজ করতাম গিয়ে 15টা কিস্তি 1280 টাকা করে আয় 19,200, আমরা শেষ করতে লাগছে 22,200 দেয়া। 3,000 টাকা আমরা বেশি দিছি। তারপর জিজ্ঞেস করলাম যে 3,000 টাকা বেশি কি এর, আমরা কইছে স্টেটমেন্ট দিব। 3 দিন ঘুরাই আমরা স্টেটমেন্ট দিছি, স্টেটমেন্টের দিয়ে আমরা প্রথম কিস্তি মিস। তারপর জিগাইলাম এই প্রথম কিস্তিটা যে মিস এটা কি তো হইলো, কইছে আমরা অ্যাকাউন্টে জমা পড়ছে। এরপর আমরা কইলো বাকি 1720 টাকা বলে হলিডে ইন্টারেস্ট। তারা যে হলিডে আসলো কিস্তি মিস আসলো, আমরা তো মিস দিছি না, কিন্তু এরপরও তারা কইতাছে এই 1720 টাকা বলে হলিডে ইন্টারেস্ট নিছে আমরা থেকে। শাশুড়ি তো বুঝে না, তাই অসুস্থ মানুষ, তাহলে এবার আমরা হিসাব রেখে আমরা গেছি, যাও না কোনো কইতাছে যে 20 টাকা বলে আমরা হলিডে ইন্টারেস্ট দিছি। কি এর হলিডে ইন্টারেস্ট? আমরা হলিডে তো আমরা কিস্তি চালাই গেছি, তাহলে আমরা কি এর ইন্টারেস্ট দেব? প্রতি সপ্তাহে নিয়মিত কিস্তি দেওয়ার পরও যদি বাড়তি সুদে চাপানো হয় তাহলে সেটা কোন নিয়মে? প্রশ্ন তুলেছেন সুদীপ সরকার। প্রথম কিস্তির অর্থ ব্যাংকের হিসাবে প্রতিফলিত না হওয়ায় টাকার গন্তব্য নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা। কোন ব্যাংক এটা? চরিলাম বাজারে বন্ধন ব্যাংক। প্রথম যে আমরা ইএমআইটা দিছি, প্রথম ইএমআইটা তারা অ্যাকাউন্টে জমা করছে না নিয়ে আসে, অথচ আমার যে গ্রুপের বই আছে, গ্রুপের বইয়ের ভিতরে তারা এন্ট্রি করে দিয়ে গেছে যে প্রথম ইএমআই এই ডেটে নিচ্ছে যে, কিন্তু তারা গিয়ে আমরা জিগাইছি পরে দিয়া, তারা কইতাছে এই ডেটে কোনো ইএমআই আসিলই না। অথচ তইলে তারা যদি না হইতা তাহলে এই ডেটে এসে ইএমআই নিল লাগে, বইয়ের ভিতরে এন্ট্রি করে গেছে তো টাকা জমা করছে না। তারা কইতাছে এই টাকা বললে আমার অ্যাকাউন্টে আছে, অথচ অ্যাকাউন্টে টাকাই নেই, তাহলে এই টাকা গেল কই? তারা কেউ কোনো কিছু কইতে নারাজ। এইভাবে চললাম বন্ধন ব্যাংক একের পর এক, মানে অভিযোগ বিষয়টা কি? এই ডেটে তারা যারা থেকে ইএমআই নিছে 11/7/2024 এই ডেটে যতটি মানুষের থেকে ইএমআই নিছে, একটা মানুষেরও টাকা জমা করছে না। প্রতিটা মানুষের টাকা, তাহলে আমার উল্টা, আমি জিগানে আমারে উল্টা কয় তোমার টাকা কি কেউ খাইয়া লাইছিনি বা আমি খাইয়া লাইছিনি, মাস্টার খাইয়া লাইছিনি, না খাইলে গেল কো টাকাটা গেল কই? অথচ আমার প্রশ্নের কোনো উত্তরই নাই। আমি গরিব মানুষ, কাম কইরা চলি, এইভাবে যদি মানুষে আমার এইভাবে লুটটা তারা খাইতেছে সাধারণ মানুষের থেকে এই বন্ধনে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম চরিলাম মেত্তামোড়া। তোমার মার নাম কি? মার নাম অনিতা সরকার, তাই অসুস্থ মানুষ, এলিগা তাইনের বদলে দেখছো তাইনে সই দিতে পারে না, তাইনে হাত প্রচন্ড কাটা। আমার কাছে আমি কোন দিন কোন সময় কোন কিভাবে টাকা দিছি সবকিছু আমার কাছে প্রমাণ আছে, অনলাইনে প্রমাণ আছে, ক্যাশেও প্রমাণ আছে সব। তোমার নাম কি? আমার নাম বুলটি কর।
এদিকে ঘটনা প্রেক্ষিতে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে, যদি সত্যি গ্রাহকদের হিসাবের সঙ্গে ব্যাংকের হিসাবে এ ধরনের অসঙ্গতি থেকে থাকে তবে তা ব্যাংকের পরিষেবা ব্যবস্থার উপর তুলতে পারে বড় প্রশ্ন চিহ্ন। যদিও এই অভিযোগ প্রসঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভারতীয় প্যান কার্ড সহ 2 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ইরানি থানায় মামলা রুজু করে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। টিলাবাজার এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় প্যান কার্ড সহ 2 বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। ঘটনায় সীমান্তবর্তী অঞ্চলে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আটক 2 সন্দেহভাজনের বিরুদ্ধে ইরানি থানায় রুজু করা হয়েছে মামলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কৈলাসহর মহকুমা চণ্ডীপুর বিধানসভার হালাইরপাড় গ্রামের বাসিন্দা বলে দাবি করেন। তবে পরে বিস্তারিত জেরায় তাদের প্রকৃত বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় বলে স্বীকার করেন তারা। তল্লাশির সময় তাদের কাছ থেকে অবৈধ ভারতীয় প্যান কার্ড উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের কাছে কাউকে থেকে খবর ছিল যে 2 বাংলাদেশি আসতে পারে, পুলিশ দিতে পারে। বেশি মোতাবেক আজকে সকালবেলা আমার অফিসে পাঠাই, সেখানে প্রায় সকাল 6টা নাগাদ একটা অটো আসে। অটো থেকে খবর ছিল আমাদের কাছে, অটো থেকে 2জন লোক ছিল, একজন মহিলা আর একজন ছেলে। একজনের নাম হলো, মহিলার নাম হলো শ্রীমতী শেতুল দাস, স্বামী বলরাম দাস, আর একটা ছেলের নাম হলো রমন দাস, বাবার নাম বলরাম দাস। অ্যাকর্ডিংলি আমার অফিসার জিজ্ঞাসাবাদ ওরা বিভিন্নভাবে ওদের অ্যাড্রেস বলছে। সন্ধ্যা হওয়াতে আমরা ওদেরকে থানায় নিয়ে আসি, সকালবেলা থানায় নিয়ে আসি। থানাতে এসে ওদের ইন্টারভিউ করা হয়। ইন্টারভিউ জানা যায় যে ওরা বাংলাদেশি, বর্তমানে সব থানাধীন হালাইপাড় এলাকাতে থাকে। অ্যাকর্ডিংলি ওদের কাছে সার্চ করার পর প্যান কার্ড পাওয়া যায়। আর প্যান কার্ড ছাড়া ওদের কাছে কোনো ডকুমেন্টস, ভারতীয় কোনো ডকুমেন্ট ওরা শো করতে পারে না। অ্যাকর্ডিংলি আমরা ওদেরকে আইন আওতায়, ইন্ডিয়ান আইডেন্টি অ্যাক্ট আর ফোর্স অ্যাক্ট আওতায় ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। যার কেস নাম্বার হলো 5, আজকে দুপুর করে রিপোর্ট করেছে। ওদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ থানার দিয়ে বাংলাদেশ। তো তাদের সঙ্গে জড়িত বা অন্য কোনো লোক কাউকে প্রাথমিক তদন্তে কিছু নাম এসেছে, তদন্ত সাপেক্ষে দেখা যাক পরে আমরা। নথিপত্রের সত্যতা যাচাই সহ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত একটি ইলেকট্রিক অটো ও তার চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে অনুপ্রবেশের সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পাওয়া যায় বিস্তারিত। অবৈধ অনুপ্রবেশের সঙ্গে জাল নথিপত্র তৈরি করার ক্ষেত্রে প্রশাসনের একাংশ জড়িত রয়েছে বলে উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। এক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।